হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 6 করব। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে কিনা। তো সেই হিসাবে কন্টিনিউ করব। তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। ওখানে ভালো ভালো পিডিএফ আপলোড করা আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগের কোশ্চেন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তর দ্বিতীয় রাজধানী ছিল কোনটি? তো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী হচ্ছে উজ্জয়িনী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু বিশাখ দত্ত অধিষ্ঠান করতেন। নেক্সট, দুইয়ের দাগের কোশ্চেন, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্ত ছিল প্রথম চন্দ্রগুপ্ত ও লিচ্ছবি কন্যা কুমার দেবীর পুত্র, তাই তাকে লিচ্ছবি দহিত্রী বলা হতো। আর তিনি দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। সেই সমস্ত রাজা যখন সমুদ্রগুপ্তের কাছে আহ, বশ্যতা স্বীকার করেন, তখন তিনি তাদের রাজ্য ফিরিয়ে দেন এবং আম, তাদেরকে প্রতিনিধি হিসাবে সেই সমস্ত রাজ্যের দায়িত্ব দেন। তো এইকে বলা হয় ধর্ম বিজয়। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন, নিম্নোক্ত কোন স্থানে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন? তো এখানে কানপুরে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হয়েছিল। তার নাম কি? সরোজিনী নাইডু। এটা কানপুরে যে অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে 1925 সালে হয়েছিল অধিবেশনটা। আর সরোজিনী নাইডু নাইডু হচ্ছে একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি প্রথম মহিলা হিসাবে স্বাধীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন। আর ভারতের নাইটেঙ্গেল বা ভারত কোকিলা তাকে উপাধি দেওয়া হয়েছিল। আর তার লেখা বইয়ের নাম কি? দ্য গোল্ডেন গোল্ডেন থ্রেশোল্ড। গোল্ডেন থ্রেশোল্ড। আর তার লেখা একটা বিখ্যাত কবিতার নাম কি? ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। তার লেখা একটা বিখ্যাত কবিতা। আটের দাগের কোশ্চেন, কোণারকের সূর্য মন্দিরটি কোন গঙ্গবংশীয় রাজা নির্মাণ করেন? তো কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন হচ্ছে 1250 সাল নাগাদ প্রথম নরসিংহদেব। এবং এই মন্দিরটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরীর কাছে কোণারক নামক স্থানে এটি তৈরি করা হয়েছিল। আর মন্দিরটি বিখ্যাত কলিঙ্গ স্থাপত্যের একটি দুর্দান্ত দৃষ্টান্ত। এই কোণারক মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা নামেও ডাকা হয়। 1984 সালে ইউনেস্কো এই মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিল। নেক্সট, 11 দাগের কোশ্চেন, এখানে বলছে তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দিরটি কোন বংশীয় রাজা নির্মাণ করেছিলেন? তো এটা হবে চোল বংশীয় রাজারা নির্মাণ করেছিলেন। চোল বংশের রাজা, তার নাম হচ্ছে প্রথম রাজরাজা, এই মন্দিরটি তৈরি করেছিলেন 1003 থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই মন্দিরটি তামিলনাড়ু জেলার, মানে তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর জেলার কাবেরী নদীর দক্ষিণ তীরে কিন্তু এই বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত। এটা লোকালি ভাবে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এটা হচ্ছে দ্রাবিড় স্থাপত্য শৈলীর একটি বিখ্যাত নিদর্শন। এই মন্দিরে শিবের শিবের উপাসনা করা হয়, ভগবান শিবের উপাসনা করা হয় এই মন্দিরে। আর এই মন্দিরটি যে স্থাপত্য শিল্পী তার নাম হচ্ছে শ্যামা বর্মা। শ্যামা বর্মা, ঠিক আছে। আর 1987 সাল নাগাদ এটা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান, যেটা হচ্ছে গ্রেট লিভিং চোলা মন্দির নামে পরিচিত। নেক্সট, 14 দাগের কোশ্চেনে বলছে কলকাতার পূর্বের একটি নাম ছিল আলীনগর, এই নামটি কার প্রদত্ত?
তো এই নামটি দিয়েছিল, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা দিয়েছিল। আর কলকাতা শহরে বেশ কিছু নিজস্ব ঔপনিবেশিক আভিজাত্যপূর্ণ ভবন বা স্থাপত্যের উপস্থিতির কারণে কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস আখ্যা দিয়েছিল কে? রবার্ট ক্লাইভ। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তারপরে 1690 সাল নাগাদ জব চার্নক কলকাতা, গোবিন্দপুর আর সুতানুটি এই তিনটে গ্রামকে মিলে কলকাতা স্থাপন করেছিল। লর্ড হার্ডিঞ্জের সময় 1911 সালে ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। অপরদিকে ডোমিনিক ল্যাপিয়ে নামে জৈনিক ফরাসি লেখক কলকাতা সিটিকে কি নাম দিয়েছিল? সিটি অফ জয় বা আনন্দনগরী নাম দিয়েছিল। তার নাম কি? যে নাম দিয়েছিল তার নাম হচ্ছে ডোমিনিক ল্যাপিয়ে, একজন ফরাসি লেখক। নেক্সট 16 কোশ্চেন, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এখানে হচ্ছে ফৈজাবাদের কোন নেতা ডাঙ্কা শাহ হিসাবে পরিচিত ছিল? তো ডাঙ্কা শাহ হিসাবে পরিচিত ছিল হচ্ছে আহমাদুল্লাহ শাহ। তো এ দাগের অপশন সঠিক, আহমাদুল্লাহ শাহ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতে সংগঠিত প্রথম বিদ্রোহ ছিল এই সিপাহী বিদ্রোহ। 1857 সালের 10ই মে 1857 সালের 10ই মে মিরাটে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীনতার প্রথম যুদ্ধ বা মহাবিদ্রোহ সূচনা হয়েছিল। নেক্সট 17 কোশ্চেনে বলছে গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো গোল গম্বুজ হচ্ছে কর্ণাটকের বিজাপুর শহরে অবস্থিত। আর এটা একটা সমাধি ক্ষেত্র। কার সমাধি ক্ষেত্র? এটা হচ্ছে মোহাম্মদ আদিল শাহের সমাধি ক্ষেত্র। নেক্সট 20 কোশ্চেন, নিম্নলিখিত কোন ঘটনাটি প্রাচীনতম? তো সব থেকে প্রাচীনতম যে ঘটনা মানে এই 4টে ঘটনার মধ্যে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ গণহত্যাকাণ্ড। এটা কত সালে হয়েছিল? 13ই এপ্রিল 1919 সাল নাগাদ। আর এটা ঘটেছিল হচ্ছে অমৃতসর, পাঞ্জাবে হয়েছিল এই হত্যাকাণ্ডটা। আর এর যে তদন্ত ভার সেটা গিয়েছিল হচ্ছে হান্টার কমিশনের হাতে। নেক্সট 22 কোশ্চেন, নিম্নোক্ত কোন পর্বতমালা ভারতের একটিমাত্র রাজ্যে বিস্তৃত? তো একটিমাত্র রাজ্যে বিস্তৃত হচ্ছে অজন্তা পর্বত মানে পর্বতমালা। অজন্তা পর্বতমালা হচ্ছে একটিমাত্র রাজ্য, সেটা হচ্ছে মহারাষ্ট্রেই বিস্তৃত। আর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় পাওয়া যায় এই অজন্তা পর্বতমালা। আর এখানে একমাত্র রাজ্য হলো তাহলে কি? মহারাষ্ট্র। নেক্সট 25 কোশ্চেনে বলছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম হিমবাহ হচ্ছে লাম্বার্ট হিমবাহ। এটি হচ্ছে পূর্ব আন্টার্কটিকার একটি প্রধান হিমবাহ, প্রায় 80 কিমি চওড়া এবং 400 কিমি দীর্ঘ আর প্রায় 2500 মিটার গভীর। তো এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ। নেক্সট 28 উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর দৈর্ঘ্য কত কিলোমিটার? তো এখানে অ্যান্সার হবে এটা বিয়ের দাগ 1465 কিলোমিটার। এটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বক থেকে উৎপন্ন হয়েছে। আর এটি পশ্চিম ঘাট থেকে ভারতের পূর্ব ঘাট পর্যন্ত প্রবাহিত হয়েছে। নেক্সট আর এটা পতিত হয়েছে কিন্তু বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই গোদাবরী নদী। নেক্সট 31 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন স্থানে প্রধানত ল্যাটেরাইট মাটি পাওয়া যায়? তো ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কর্ণাটক রাজ্যে, এছাড়া আরও কয়েকটা রাজ্যে পাওয়া যায়। এটা মহারাষ্ট্রের দক্ষিণাঞ্চলে, কর্ণাটক তো আছেই, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কেরালা এবং অসমের কিছু অংশে পাওয়া যায়। এটা ল্যাটেরাইট মাটি হচ্ছে লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয়। সাধারণত উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই মৃত্তিকা গঠিত হয় বলে মনে করা হয়। নেক্সট 33 কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটি ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত? তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের জাদুগোড়া, ইউরেনিয়ামের জন্য বিখ্যাত। এটা
সাল থেকে এখানে ইউরেনিয়াম উত্তোলন করা হচ্ছে এবং এটি ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। নেক্সট 35,000 কোশ্চেন, ব্যাংকিং ক্ষেত্রের সাথে যুক্ত EDD এর পূর্ণরূপ হলো কি? এর পূর্ণরূপ হচ্ছে এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স। এটা কি হয়? এটা হচ্ছে EDD হলো গ্রাহকের পরিচয় যাচাই করার জন্য ডেটা এবং তথ্য সংগ্রহ করবার KYC প্রক্রিয়া। নেক্সট 38,000 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে? তো এটা হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রক ফ্ল্যাগশিপ বার্ষিক নথি প্রতি বছর এটা প্রকাশ করে। তো এখানে অর্থ মন্ত্রণালয়, ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 41,000 কোশ্চেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF কর্তৃক ভারতকে ঋণ প্রদানের প্রধান উদ্দেশ্য কি ছিল? তো IMF এর ভারতকে ঋণ দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে BOP এর ঘাটতি মেটানোর জন্য। IMF কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1 জুলাই 1944 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটার যে হেডকোয়ার্টার সেটা ওয়াশিংটন DC USA তে অবস্থিত। নেক্সট 47,000 কোশ্চেন, নিম্নলিখিত কোন তালিকার বিষয় অর্থনৈতিক পরিকল্পনা? তো অর্থনৈতিক পরিকল্পনা এটা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্গত। আর এই যুগ্ম তালিকা ভারতীয় সংবিধানের 7ম তফসিলের অন্তর্গত। নেক্সট 45,000 কোশ্চেন, বিখ্যাত যাত্রীবাহী জাহাজ টাইটানিক কোন দেশের অন্তর্গত? এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট 48,000 কোশ্চেন, নিম্নলিখিত কোন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে সুপ্রসিদ্ধ? তো আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে সুপ্রসিদ্ধ দিবসটির নাম হচ্ছে বিয়ের দাগ 21শে জুন। এটা হচ্ছে রাষ্ট্রসংঘ দ্বারা ঘোষিত হয়েছিল কত সালে? 2014 সালে 27শে সেপ্টেম্বর এই দিনটাকে, মানে 21শে জুন এই দিনটাকে হচ্ছে যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল কে? রাষ্ট্রসংঘ। নেক্সট 51 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন নৃত্যটি মূলত একটি একক নৃত্য? তো 51 এখানে অ্যান্সার হবে কেরালার মোহিনীনাট্যম হচ্ছে একটি একক নৃত্য। এটি সাধারণত মহিলারা একাই উপস্থাপনা করে থাকে। এটা হচ্ছে কেরালার একটা ধ্রুপদী নৃত্যশৈলী। আর মোহিনীনাট্যম শব্দটির আক্ষরিক অর্থ কি? এটা হচ্ছে মুগ্ধকারিণীর নৃত্য। মুগ্ধকারিণীর নৃত্য। 54 কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে বাঁশি বাদক ছিলেন। তিনি উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত কয়েকজন আরও বাঁশিবাদক হচ্ছে পান্নালাল ঘোষ, রাজেন্দ্র কুলকার্নি, N রামানি আর রঘুনাথ শেঠ প্রমুখ। নেক্সট 57 কোশ্চেনে বলছে দ্য বুক অফ লাইফ মাই ড্যান্স উইথ বুদ্ধা গ্রন্থটির লেখককে? তো 57 এখানে অ্যান্সার হবে এ দাগ বিবেক অগ্নিহোত্রী। এছাড়া রঞ্জিত গুহর লেখা বইয়ের নাম এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ পেজেন্ট ইনসার্জেন্সি। শেখর পাঠকের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য চিপকো মুভমেন্ট এ পিপলস হিস্ট্রি। অনিরুদ্ধ রায়ের লেখা বইয়ের নাম হচ্ছে অল দ্য লিভস উই নেভার লিভড। নেক্সট 59 কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? তো 59 এখানে অ্যান্সার হবে ধারা 16 বলা হয়েছে। নেক্সট 62 দাগ, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কে নিযুক্ত করেন? তো এটা হচ্ছে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। কোন আর্টিকেলে পাওয়ার আছে, মানে বলা আছে এটা 148 নম্বর আর্টিকেলে। নেক্সট 65 কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তি ন্যূনতম কত বছর সময়ের জন্য হাইকোর্টের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে?
তো সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 124 নম্বর ধারা অনুসারে 124-3 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ন্যূনতম 5 বছরের জন্য যে কোনো রাজ্যের হাইকোর্টে বিচারক হতে হবে এবং ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মানে এবং না, এটা হচ্ছে হয় 5 বছরের তার যে কোনো হাইকোর্টের বিচারক হতে হবে, আর না হলে অ্যাডভোকেট হিসাবে যে কোনো হাইকোর্টে 10 বছর কর্মরত থাকতে হবে। তো এখানে জাস্ট বলেছে ন্যূনতম কত সময়ের জন্য হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে মেনলি আমাদের বিরাগের অপশনটা সঠিক হবে, 10 বছরের জন্য। নেক্সট 67 কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন বছর তৈরি করা হয়েছিল? তো ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী তৈরি করা হয়েছিল হচ্ছে 1951 সালে। নেক্সট 70 কোশ্চেনে বলছে প্লাবতার ধারণা প্রবর্তন করেন হচ্ছে আর্কিমিডিস। নেক্সট 73 কোশ্চেনে বলছে রোধের একক হলো ওহম। নেক্সট 75 কোশ্চেনে বলছে নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? তো এখানে অ্যান্সার হবে এ, গ্রাফাইট। আর গ্রাফাইট কিন্তু কয়লার একটি বহুরূপ। নেক্সট 78 কোশ্চেনে বলছে পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কি হয়? পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক সমুদ্র পৃষ্ঠের তুলনায় কম হয়। কারণ কি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ হ্রাস পায়, আর বায়ুর চাপ হ্রাস পেলে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। জলের কেন, মানে সমস্ত ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হ্রাস পায়, তাই পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক সমুদ্র পৃষ্ঠের তুলনায় কম হয়। নেক্সট 82 কোশ্চেনে বলছে ইলেকট্রিক হিটারে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সি এর দাগ নাইক্রোম ব্যবহৃত হয়, এবং নাইক্রোমের কিন্তু গলনাঙ্ক খুব বেশি। নেক্সট 84 কোশ্চেন মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তিকে ঠিক করতে যে ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তিকে ঠিক করতে অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট 87 কোশ্চেন পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের বর্ণ হবে কি? তো অ্যান্সার হবে হচ্ছে কালো হবে। কারণ মানে অরিজিনালি হচ্ছে আকাশে যদি আমাদের বায়ুমণ্ডল না থাকে তাহলে কিন্তু কালো দেখাবে, কিন্তু আলোর বিচ্ছরণের জন্য এটা নীল দেখায়। নেক্সট 90 কোশ্চেনে বলছে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হবে? তো আমাদের সূত্র কি? বস্তুর ওজন ইকুয়ালস টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে কিন্তু 0, সেক্ষেত্রে বস্তুর ওজন হবে 0। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 93 কোশ্চেন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী? তো নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে তড়িৎযোজী। 95 কোশ্চেনে বলছে কোনো ধাতুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে নিকেলকে কি হিসাবে ব্যবহার করা হয়? কোনো ধাতুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে নিকেলকে কি হিসাবে ব্যবহার করা হয়? তো এখানে নিকেলকে ক্যাথোড দণ্ড রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট 98 কোশ্চেন কোন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ? তো এটা হচ্ছে ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। নেক্সট 99 কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট কর্ণাটকী সঙ্গীত শিল্পীর নাম কি? যিনি হবে এটা, যিনি 2019 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।
তো এখানে অ্যান্সার হবে কেজি জন। নেক্সট 100 কোশ্চেনে বলছে সম্প্রতি প্রকাশিত দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি নামক গ্রন্থের রচয়িতার নাম কি? তো অ্যান্সারটা হবে হচ্ছে শ্যাম শ্যাম পিত্রদা। নেক্সট, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।